ইউক্রেন যুদ্ধ বন্ধে রিয়াদে আবারও মস্কো ওয়াশিংটন আলোচনা। কিয়েভ সহ বেশ কয়েকটি জায়গায় একযোগে ড্রোন হামলা রাশিয়ার, নিহত অন্তত 7। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন বিশেষ দূত। ট্রাম্পের নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে বৈঠকে বসবে না তেহরান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় 1 নিহত ও 13 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন অনেকেই। তাদের উদ্ধারে চলছে অভিযান। এর আগে রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হাউথি বিদ্রোহী। আবারও মার্কিন বিমান বাহিনীর হামলায় কেঁপে উঠল ইয়েমেন। রোববার স্থানীয় সময় রাত 10টার দিকে রাজধানী সানার আবাসিক এলাকায় আঘাত হানে কয়েকটি গোলা। পুরোপুরি ধ্বংস হয়ে যায় 3 তলা আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি বাড়িঘর। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। মার্কিন বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। তাদের বের করে আনতে অভিযান চলছে আবাসিক এলাকাটিতে। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। ঠিক রাত 10টায় এই হামলা চালানো হয়। এখানে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রাগার ছিল না, শুধু সাধারণ মানুষ। আমরা বিমান হামলার শব্দ শুনেই ঘটনাস্থলে ছুটে যাই। এখানে যারা আহত হয়েছে তারা সবাই পথচারী। ভবনটি তখন খালি ছিল। তবু এই হামলা আমাদের প্রতিরোধের মনোভাব দমিয়ে রাখতে পারবে না। এর আগে রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হাউথি বিদ্রোহীরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সম্প্রতি গাজায় আবারও অভিযান শুরু করেছে ইসরায়েল। জবাবে লোহিত সাগরে চলাচলরত জাহাজে হামলা শুরুর ঘোষণা দেয় ইরান সমর্থিত হাউথি বিদ্রোহী। এর জেরে ইয়েমেনে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজায় হামলার প্রতিবাদে সিউলে ইসরায়েলের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে কোরিয়া মুসলিম কমিউনিটি। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে এ বিক্ষোভে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ কয়েকশো মানুষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। গাজায় চলছে ইসরায়েলের বর্বরতা। নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। এর প্রতিবাদে রাজধানী সিউলের রাজপথে নেমে এলেন প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ কোরীয়রা। ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা। স্থানীয় সময় রোববার কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েকশো মানুষ। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নেতানিয়াহু প্রশাসনকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান তারা। আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ করে যে মুসলমানকে কখনো দাবি রাখা যাবে না। আমাদের সাথে কোরিয়ানরাও আছে, সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই অবিলম্বে এটা বন্ধ করা হোক এবং ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ডকে ফিরিয়ে দেওয়া হোক। জাতিসংঘ এতে নিষ্ক্রিয় হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান কোরীয়রাও। গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়ে আসছে ইসরায়েল। গাজায় বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে বিশ্বকে। আমরা কোরীয়বাসীরা গাজার পাশে আছি। গাজায় চলমান হত্যাযজ্ঞকে সুপরিকল্পিত উল্লেখ করে তা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বিক্ষোভকারীরা। বর্বরচিত হামলা চালিয়ে 600-র অধিক আমাদের শিশু, মা, বোনদেরকে শহীদ করে দিয়েছে। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েল ইজ নট প্রোটেক্টিং ইটসেলফ, ইট ইজ ডেস্ট্রয়িং। ইসরায়েল নিজেদের রক্ষা করছে না, বরং ফিলিস্তিনকে ধ্বংস করছে। এটি দুটি সমান পক্ষের মধ্যে যুদ্ধ নয়, বরং অসহায় মানুষের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক বাহিনীর হামলা। But Palestine will not die. 15 মাসে 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। কিন্তু তা লঙ্ঘন করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।
বিক্ষোভের আগুনে জ্বলছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচক ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আন্দোলন চলছে দেশটির বিভিন্ন শহরে। রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। উত্তাল পরিস্থিতির মধ্যে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট আয়োজন করেছে রিপাবলিকান পিপলস পার্টি। তুরস্কের ৮১টি প্রদেশে ভোট দিয়েছেন প্রায় ১.৫ কোটি মানুষ। দেশজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট আয়োজন করে রিপাবলিকান পিপলস পার্টি আরপিপি। রোববার তুরস্কের ৮১টি প্রদেশে একযোগে চলে ভোট গ্রহণ। ইমামোগলুর প্রতি জনসমর্থন বাড়াতে দলীয় সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও ভোট দেওয়ার আহ্বান জানায় দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুকে অংশগ্রহণ করতে দিতে চান না প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ কারণেই তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এনে আটক করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে এরদোয়ান উল্টো অভিযোগ করেন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডায় পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির। আগামী ২৮ এপ্রিল ভোট। ট্রাম্পকে মোকাবেলায় চাইলেন শক্তিশালী ম্যান্ডেট। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রিয়াদে আবারও আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। এর আগে শান্তি আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। যুদ্ধ বন্ধে এমন উদ্যোগের মধ্যে কিয়েভ সহ বেশ কয়েকটি জায়গায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। রোববারের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের কিয়েভ, খার্কিভ, সুমি, ওডেসা, দোনেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ১৪৭টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৯৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, রাজধানীতে একটি ড্রোন হামলায় ৫ বছর বয়সী শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। দোনেস্ক অঞ্চলেও রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটে। চলমান হামলার মধ্যেই সৌদি আরবের রিয়াদে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। বৈঠকে কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতির বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে জানা গেছে। এর আগে শান্তি আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। এই আলোচনায় যুদ্ধবিরতি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা সহ নানা ইস্যুতে কথা হয়েছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হচ্ছে উল্লেখ করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরোভ জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে পুতিনকে হামলা বন্ধের নির্দেশ দিতে হবে। সৌদি আরবের বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধি দল যতটা সম্ভব গঠনমূলক অবস্থান নিয়েছে। এছাড়া কিয়েভে ড্রোন হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। একদিকে অব্যাহত পাল্টাপাল্টি হামলা, অপরদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক ঘটনা প্রবাহ পর্যালোচনা করে রুশ প্রেসিডেন্টের মনোবাসনা কি তা বুঝতে হিমশিম খাচ্ছে গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ বন্ধ করে দুই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান পুতিন। যদিও বিশ্লেষকদের ধারণা, রাশিয়াকে বিশ্ব রাজনীতির শেখরে নেয়ার পায়তারা করছেন সাবেক কেজিবি সদস্য। এ নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে যাচ্ছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে ইতি টানতে চান। যদিও ৩ বছর আগে যে এজেন্ডা নিয়ে ইউক্রেনে অভিযান শুরু করেছিল রাশিয়া, তা এখনও অপরিবর্তিত আছে। বরং নিজেদের আদর্শ থেকে সরে এসে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ট্রাম্পই যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন। যুদ্ধবিরতিতে পুতিনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররাও। এ অবস্থায় পুতিনের কার্যকলাপ ও তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে। পুতিনের শাসনামলে রাশিয়ার অর্থনীতিতে যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তা স্বীকার করতে বাধ্য সংশ্লিষ্টরা। তবে বৃহত্তর স্বার্থে তা অনেকটাই হুমকির দিকে ঠেলে দিয়েছেন পুতিন। বিশ্লেষকরা বলছেন, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থা নিয়ে অসন্তুষ্ট পুতিন এবার বিশ্ব রাজনীতির শিখরে উঠতে চাচ্ছেন। ট্রাম্পের যুদ্ধ বন্ধের এই তাড়া কেবলমাত্র রাশিয়ার পরিকল্পনাকে সহজ করে দিচ্ছে। ইউক্রেনের মালিকানা বিষয়ে এখনও অনড় অবস্থানে পুতিন প্রশাসন। এই অবস্থায় যুদ্ধ বন্ধে পুতিনকে সাহায্য করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কও হুমকির মুখে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় সব দিকেই রাস্তা খোলা রাখছেন রুশ প্রেসিডেন্ট। সাবেক কেজিবি কর্মকর্তা একদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে নিজেদের শর্ত মোতাবেক চুক্তি সাজাচ্ছেন, অপরদিকে হামলা অব্যাহত রেখেছেন ইউক্রেনে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এতে যে উদ্দেশ্যে পুতিন এই যুদ্ধ শুরু করেছিলেন তা অনেকটাই সফলতার দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদন বলছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে রুশ প্রশাসন। বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসেবে নিজেদের প্রথম সারির নীতি নির্ধারকের টেবিলে জায়গা করে দিতে চান পুতিন। সে উদ্দেশ্যেই ইউক্রেন যুদ্ধ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক শীর্ষ মার্কিন দূতের বক্তব্যে প্রকাশ পেল দুই নেতার ঘনিষ্ঠতার নতুন দিক। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার পর পুতিন গির্জায় গিয়ে তার জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের মসনদে দ্বিতীয় মেয়াদে বসার আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এবার সেই পালে যেন আরও হাওয়া লাগলো। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় হত্যা চেষ্টার ঘটনার পর পুতিন গির্জায় গিয়ে ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। টাকার কালসনের একটি পডকাস্টে এ তথ্য দেন উইটকফ, যেখানে তিনি জানান পুতিন তার স্থানীয় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন। গত গ্রীষ্মে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের প্রচারণা সমাবেশে হামলার ঘটনা ঘটে, যেখানে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস বর্তমান প্রেসিডেন্টের উপর গুলি চালান। তখন ক্রেমলিন মুখপাত্র হামলার জন্য ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের দোষারোপ করেছিলেন। এছাড়াও পুতিন ট্রাম্পের প্রতি সৌজন্যতা দেখিয়ে এক রুশ শিল্পীকে দিয়ে তার একটি প্রতিকৃতি আঁকিয়েছেন এবং সেটি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠিয়েছেন। দুই নেতার এই ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে আছে, বিশেষত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। সম্প্রতি তারা 2 ঘন্টার ফোনালাপে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প এটিকে খুব ভালো এবং ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুকসুর অভিশংসন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে বিচক্ষণ বলে মন্তব্য করেছেন হান। রায় খুশি দেশটির সরকার দলীয় আইন প্রণেতারাও। দক্ষিণ কোরিয়ার রাজনীতির টালমাটাল দশাতেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুকসুর অভিশংসন খারিজ করল দেশটির সাংবিধানিক আদালত। 8 জন বিচারকের মধ্যে 7 জনই হানের পক্ষে রায়ের সিদ্ধান্ত নেন। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অবর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইউলের মামলায় নতুন বিচারক নিয়োগে বাধা দেন প্রধানমন্ত্রী হান দুকসু। বিতর্কিত ওই সিদ্ধান্তের কারণে বিরোধীদের তোপের মুখে পড়েন হানদুক। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র 2 সপ্তাহের মাথায় তাকেও অভিশংসনের মুখে পড়তে হয়। তবে সোমবার হানদুকসুকে আবারও ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের রায়ে বলা হয়, শুধুমাত্র নতুন বিচারক নিয়োগে অস্বীকৃতি জানানো অভিশংসনযোগ্য অপরাধ নয়। রায়ের পরপরই সাংবাদিকদের সামনে আদালতের সিদ্ধান্তকে বিচক্ষণ বলে মন্তব্য। তার অবর্তমানে দেশের দায়িত্ব কাঁধে নেয়ার জন্য বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মুককে ধন্যবাদও জানান তিনি। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আইন ও সংবিধান মোতাবেক দেশে স্থিতিশীলতা আনতে আমার সর্বাত্মক চেষ্টা জারি থাকবে। বাণিজ্য যুদ্ধের এই সময়ে জাতির স্বার্থে আমি আমার সবটুকু জ্ঞান কাজে লাগিয়ে কাজ করে যাব। আদালতের এই রায়ের পর সরকার দলীয় এক আইন প্রণেতা লা কিয়ংউন বলেন, বিরোধী দলের প্রধানের উচিত হানের কাছে ক্ষমা চাওয়া। তবে বিরোধী দলীয় নেতা লি জে মিউং আদালতের রায়ের প্রতি সম্মান রেখে বলেন, তারা এই রায় মেনে নিলেও দেশের সাধারণ মানুষ তা কতটুকু মানবে তা তিনি জানেন না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। যদিও ট্রাম্পের নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দেন তিনি, যার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, যা সরাসরি সামরিক পদক্ষেপ এড়ানোর প্রচেষ্টা। সবকিছু সামরিক উপায়ে সমাধান করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন উইটকফ। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের নীতি পরিবর্তন না হলে কোনো আলোচনা সম্ভব নয়। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের চিঠিকে হুমকি হিসেবে দাবি করে দ্রুতই তেহরানের জবাব দেবে বলেও জানান আরাকচি। 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ওয়াশিংটনের উপর তেহরানের বিশ্বাসের সংকট তৈরি হয়। ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদিও ট্রাম্প এবছর পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 16 জঙ্গি নিহত হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় রোববার উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারীরা। পাল্টাপাল্টি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। জঙ্গিরা দেশটির সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অনুপ্রবেশ রোধ করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। কানাডার পরবর্তী ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28 এপ্রিল। স্থানীয় সময় রোববার পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পরই কার্নিকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলার মধ্যে তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, এটি ঝুঁকিপূর্ণ হবে কিনা। জবাবে সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী কার্নি জানান, দায়িত্ব নেওয়ার প্রথম 9 দিনে তিনি ও তার দল যে কাজ করেছে এতে কানাডার অর্থনীতি সুরক্ষিত আছে, যা তারা অর্জন করতে সমর্থ হয়েছেন। দীর্ঘ 38 দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রোববার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল ত্যাগের পর পোপ ফ্রান্সিসকে রোমের সেন্ট মেরি মেজর বাসিলিকায় নেওয়া হয়। সেখান থেকে তিনি যান ভ্যাটিকানে। চিকিৎসকরা জানান, পোপ ফ্রান্সিসের পুরোপুরি সুস্থ হতে আরও 2 মাস বিশ্রামের প্রয়োজন। এর আগে গেল 14 ফেব্রুয়ারি ফুসফুসের জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ দাবানলে জ্বলছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বের বনাঞ্চল। দমকল কর্মী ও সেনা মোতায়েনেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 17,000 একরের বেশি জমি। অন্যদিকে দাবানল গ্রাস করেছে জাপানের পশ্চিমাঞ্চল। এরই মধ্যে ওকায়ামা, ইমাবারি ও আসোতে ছড়িয়ে পড়েছে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ও সেনাবাহিনী। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের একের পর এক বনভূমি। গত কয়েকদিন ধরে চলা ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা ইয়নহাপের তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে 5টি এলাকায় প্রায় 9,000 দমকল কর্মী, পুলিশ ও সরকারি কর্মচারী সহ 120টি হেলিকপ্টার মোতায়েন করা হয়। প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। উত্তর ও দক্ষিণ গিয়াংসাং প্রদেশ, বুসান এবং দিজান সহ বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। শুক্রবার রাজধানী সিওল থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে গিয়াংসাং প্রদেশের সানচিয়ং এলাকায় একটি লন মোয়ার্স পার্ক থেকে দাবানলটির সূত্রপাত হয় বলে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দাবানলে এখন পর্যন্ত 17,000 একরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 162টি ভবন। এরই মধ্যে 2740 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়ছে জাপানও। রোববার থেকে শুরু হয় ভয়াবহ দাবানল। দ্রুত ছড়িয়ে পড়ে দেশটির ওকায়ামা, ইমাবাড়ি এবং আসো শহরে। ওকায়ামার মাউন্ট কাইগারায় শুরু হওয়া আগুনে এখন পর্যন্ত 600 একরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় দমকল কর্মী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। শুষ্ক আবহাওয়া এবং বনভূমির শুকনো ঝরা পাতাকে দাবানলের সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের মানুষের সুখের নেপথ্যে কিভাবে তারা সুখ উপভোগ করেন, ফিনিশ একটি পরিবারের গল্প তুলে ধরেছেন মহিউদ্দিন মধু। ফিনল্যান্ডের একজন ফিজিওথেরাপিস্ট নিনা পালমো ও তার স্বামী পেত্রি বেহকাওয়া পেশায় বিক্রয় ব্যবস্থাপক। সাপ্তাহিক ছুটির দিনে এই পেশাজীবী দম্পতির বাসায় সময় সংবাদ। টানা 8 বারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড। দেশটির একটি পরিবারের গল্প জানতে চাই আমরা। সকাল 9:30, ঘুম থেকে ওঠা 2 মেয়েকে ব্রাশ করাচ্ছেন মা। এরপর দুজনকে বাইরে খেলতে নেয়ার জন্য প্রস্তুত করেন বাবা। বাইরে বেরোতেই প্রতিবেশী বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠে। স্নিগ্ধ রোদে সন্তানদের সঙ্গ দেন বাবা মাও। নিনা ও পেত্রির কাছে আমাদের জানতে চাওয়া তাদের কাছে সুখ কি। ফিনল্যান্ড সত্যিকার সুখী দেশ। এখানে বসবাস আনন্দদায়ক ও নিরাপদ। সুন্দর প্রকৃতি ও অফুরন্ত সুপেয় পানির ভান্ডার। জীবন এখানে সহজ। সবার জন্য সমান সম্ভাবনাময়ী দেশ ফিনল্যান্ড। সরকার সব বিষয়ে সাহায্যে আগ্রহী। বিনামূল্যে বাচ্চারা শিক্ষা সেবা পাচ্ছে। বলা হয়ে থাকে ফিনিশরা নাকি কারো সঙ্গে মিশতে চান না। এমন প্রশ্ন অবশ্য তাদেরকে অবাক করেনি। আমরা ফিনিশরা একটু ধীর, শান্ত প্রকৃতির। কোলাহল কম পছন্দ করি। অপরিচিতদের সাথে কথা বলতে কম স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে মিশে গেলে আমরা উপভোগ করতে থাকি। আমাদের আছে দীর্ঘ পারিবারিক বন্ধন। গ্রীষ্মকালীন ছুটিতে দাদা দাদির বাড়িতে ওলুতে বেড়াতে নিয়ে যায় বাচ্চাদের। পরিবারের পাশাপাশি বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথেও বেশ মজায় সময় কাটায়। এখানে কাজই সব নয়, কাজ ও আনন্দের মধ্যে সমন্বয় করাটাই সুখ। এই দম্পতি বলছেন ফিনিশদের সুখী জীবনাচরণের সবচেয়ে বড় নিয়ামক তাদের বিশ্বাস ভিত্তিক সমাজ। আমরা একটু সহজ সরল, কেউ জিজ্ঞেস করলে সত্য বলি, মিথ্যা বলে লোক দেখায় না। প্রাচীন প্রাণ শক্তিতে বিশ্বাস করি। আমরা খুব অল্পতেই সন্তুষ্ট হই। নিনা ও পেত্রি মনে করেন ফিনল্যান্ড সরকার তার নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা, সমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া বেকার ভাতা সমাজের অপরাধ কমায়। এই পরিবারটির মতো বেশিরভাগ ফিনিশ নাগরিকের জীবনাচরণ, সুখটাকে তারা নিজেদের মতো করে উপভোগ করেন। তারা যেমনি সরকারি নিয়ম কানুন বিধিবিধান মেনে চলেন, একই সাথে সরকারও তাদের স্বাধীনতা এবং সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময়।